সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। আমরা তো হারিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। ছবিতে প্রথম দিকে বাংলাদেশের ডিউক হুদা একজন জনপ্রিয় কবি। তিনি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে তিনি যেন পদত্যাগ না করেন এবং পশ্চিমবঙ্গকে যেন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। ভাবুন, ডিউক হুদা বলছেন বাংলাদেশ থেকে বার্তায়, সোশ্যাল মিডিয়ায় তিনি এটা দিচ্ছেন। তাহলে কি বিজেপির ধারণা ভোটের আগে ঠিক ছিল যে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে শাসন ক্ষমতায় ছিল তখন তৃণমূল কংগ্রেস দল, তাদের সঙ্গে বাংলাদেশের একটা গোপন কোনো সমঝোতা ছিল যে তৃণমূল যদি আবার ফিরে আসতো তাহলে এই রাজ্যটা, মানে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারত থেকে বিচ্ছিন্ন করার কোনো পরিকল্পনা ছিল? এটাকে কি মুসলিম রাষ্ট্র করা হতো? বিজেপি কিন্তু ভোটের আগে বারবার এই কথা বলেছিল
যে তৃণমূল যদি আবার ফিরে আসে তাহলে এই পশ্চিমবঙ্গ কিন্তু মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। আমরা ভেবে নিয়েছিলাম এটা হয়তো কথার কথা, ভোট নেওয়ার জন্যে অনেকেই হয়তো ভেবেছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে না, ধারণা হয়তো অনেকটাই ঠিক ছিল। এমনকি অধিকাংশ পশ্চিমবঙ্গবাসী ট্রেনে বাসে যেখানে ঘুরেছি, যেখানে গেছি, যাদের সঙ্গে মিট করেছি, একই কথা, দাদা তৃণমূল আবার ফিরে এলে মুসলিম রাষ্ট্রটা হয়ে যাবে না তো? জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানেই। এখন ডিউক হুদা নিয়ে আপনাদের একটি তার পরিচিতি দিই। ডিউক হুদা রিলে প্রথম যে ছবিটি দেখালাম তার নাম ডিউক হুদা। এই নামে তিনি বাংলাদেশে বেশি পরিচিত, তবে তার আসল নাম মোহাম্মদ নুরুল হুদা। জুলাই প্রথম সারির জুলাই যোদ্ধা সংসদের চেয়ারম্যান এবং একজন দেশপ্রেমিক কবি হিসাবে তার পরিচিতি রয়েছে বাংলাদেশে। বাংলা সালতানাতের স্বাধীন সুলতান খাজা উসমান খান লোহানীর বংশধর বলে নিজে দাবি করেন। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে এদেশ। বাংলাদেশে জামায়াতি ইসলাম হলো একটি ডানপন্থী সংগঠন। এরা এই সংগঠনটির প্রতিষ্ঠা হয় 1941 সালে। এসব কথা কেন বলছি, এর পেছনে কিন্তু বোধ হয় কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা পশ্চিমবঙ্গবাসীদের একটা অংশ এখন প্রশ্ন তুলেছে এই পালা বদলের পর যে এই জামায়াতদের কাছে তৃণমূলের লুটের যে ফান্ডিং ছিল, সেই ফান্ডিংয়ের একটা অংশ যেত এই জামায়াতদের কাছে আর বাংলাদেশের জিহাদিদের কাছে। কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমাদের জানা নেই, তবে এখন পশ্চিমবঙ্গের রাজ্য গোয়েন্দা দপ্তর, কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ হিসাবে সম্মানিত করা হয় বা মনে করা হয় যারা শ্রেষ্ঠ সারির এক সারির পুলিশ, এবং আমাদের এসটিএফ আছে, স্পেশাল টাস্ক ফোর্স, আমাদের সূত্রের খবর তারা সেই ফান্ডিংয়ের খোঁজটা এখন শুরু করেছে। খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আমরা জানি না, তবে জামায়াতের কাছে এবং বাংলাদেশের জিহাদিদের কাছে তৃণমূল দলের লুটের একটা ফান্ডিং যেত, এরকম একটা অনুমান কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা যেমন করছেন, সন্দেহ করছেন, তেমনি সন্দেহ করছে এসটিএফ, সন্দেহ করছে সিআইডি পশ্চিমবঙ্গের, এরা সব, এবং কলকাতা পুলিশ, এরা সবাই যে এটা অনুসন্ধানে ব্যস্ত সেই খবরটুকু আমাদের কাছে রয়েছে। সূত্র মারফত এই খবর যদি সত্যি হয় যে বাংলাদেশের জিহাদিদের হাতে এবং বাংলাদেশের কিছু সংগঠনকে তৃণমূল ফান্ডিং পাঠায় বা পাঠাতো, তাহলে ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক, ভীষণ মারাত্মক পশ্চিমবঙ্গের কাছে। আমাদের মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2217 কিমি অর্থাৎ 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে।
এই সীমান্ত এলাকার অনেকাংশ কাঁটা তার দিয়ে ঘেরা ছিল না। কাঁটা তার দিয়ে ঘেরা না থাকার জন্যে, ফাঁক ফোকর থাকার জন্যে বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গে এসেছিল। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ এসআইআর এর ফলে বহু বাংলাদেশি যেমন চলে গেছে, এ পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে এখনো বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে যাচ্ছে, বাংলাদেশে ফিরে যাচ্ছে। কারণ নয়া যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেই দিয়েছেন যে অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। তার মানে কি, তাদের জাল ভোটার কার্ড তৈরি হয়েছিল, জাল আধার কার্ড তৈরি হয়েছিল। এগুলো তৈরি হয়েছিল কেন? পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছিল, এটা অভিযোগ রয়েছে। তাহলে জিহাদি, বাংলাদেশের জিহাদি এই রাজ্যে যে ঢুকবে না তার কোনো গ্যারান্টি নেই, বা অন্যান্য দেশ থেকে ঢুকবে না তার কোনো গ্যারান্টি নেই। বিএসএফ সর্বদা টহল দিয়ে বেড়াচ্ছে, এটা সত্যি কথা। বর্ডার এলাকা তারা রক্ষা করছে বলে আমরা সব ঠিক রয়েছি। তেমনি সেন্ট্রাল ফোর্সও রয়েছে, সব কিছু ঠিক রয়েছে। এখন ক্ষমতায় এসছে বিজেপি সরকার, তারা জমি হস্তান্তর শুরু করে দিয়েছে এবং কাঁটাতারের কাজ শুরু হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। তাহলে ভোট ব্যাংকের জন্য শত শত হাজার হাজার বাংলাদেশি এই রাজ্যে ঢুকে পড়েছিল, যার সংখ্যা লক্ষ থেকে লক্ষ হতেও পারে, শুধুমাত্র ভোট ব্যাংক। কিন্তু কাঁটাতারের বেড়া অনেক বর্ডারের অনেক জায়গায় ছিল না, বেশ কিছু বর্ডারে ছিল না। বর্ডারের কিছু দূরে হয়তো কিলোমিটার খানেক গিয়ে হয়তো দেখা গেল ফাঁকা আছে। সেই জায়গাগুলোয় কাঁটা তার দিতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রেস দল, ক্ষমতাসীন যখন তারা এই রাজ্যে ছিল। কেন দিতে চাইছিল না? ভোট ব্যাংকের জন্যে। হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য সেখানে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রেস দল। কেন্দ্রীয় সরকার বারবার চিঠি পাঠিয়েছে, উত্তর যায়নি রাজ্য থেকে, অর্থাৎ জমি হস্তান্তর হচ্ছিল না রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। এখন ক্ষমতায় এসছে বিজেপি সরকার। গত তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্য পুলিশ এবং এসটিএফ, জামাত উল মুজাহিদিন অর্থাৎ জেএমবি, এদের সদস্য কয়েকজনকে পাকড়াও করে কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা প্রভৃতি অঞ্চল থেকে। তাহলে এটা পরিষ্কার যে বাংলাদেশের জিহাদিরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে এখনো ঘাঁটি গেড়ে নেই তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। তাই রাজ্য পুলিশ, এসটিএফ এবং সিআইডি এবং কলকাতা পুলিশ যদি খুব সজাগ না থাকে তাহলে রাজ্যে যে আগামী দিনে কোনো বিপদ ঘনিয়ে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ কাঁটাতারের বেড়া খুব তাড়াতাড়ির মধ্যেই দিতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন কিছু মুসলিম রয়েছেন যারা শান্তভাবেই জীবন নির্বাহ করতে চান। তারা বলছেন যে নতুন সরকার আসাতে
খুব ভালো হয়েছে। আপনাদের শোনাবো, সেই ক্লিপিংস আপনাদের দেখাবো। অর্থাৎ কাঁটা তারের বেড়া খুব তাড়াতাড়ির মধ্যেই দিতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের বিভিন্ন ক্লিপিংস আপনাদের দেখাবো, যাতে জিহাদি এবং ওখানকার কট্টরপন্থীরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর, অর্থাৎ ভোটে হেরে যাওয়ার পর তারা কে কি বক্তব্য রাখছেন আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের মুসলিমরা কিভাবে উস্কানি দিচ্ছে এই পশ্চিমবঙ্গের মুসলিমদের। তাদের উস্কানিতে যে পশ্চিমবঙ্গ এখানকার যে মুসলিমরা, তারা যে খুব উস্কানিমূলক বক্তব্য পেয়ে বা জানতে পেরে তারা যে কোনো দ্বন্দ্ব করেছে বা কিছু করছে তা নয়। পশ্চিমবঙ্গের মুসলিমরা কিন্তু বুঝে গিয়েছিল ভোটের আগেই। কেন জানেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা মনে রাখুন, মনে করুন যে একটি সম্প্রদায়কে এমন বলে দেবো না, তখন বুঝবে সম্প্রদায়টা যে মুসলিম সম্প্রদায় তাতে কোনো ভুল নেই। সেই বক্তব্য আমাদের আর্কাইভে রয়েছে। আমি এই মুহূর্তে প্লে করছি না, কারণ বিগত এপিসোডে আমরা অনেকবার ওটাকে দেখিয়েছি ওনার বক্তব্যকে। তাহলে তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিমদের, শুধু বাংলাদেশি মুসলিমদের বলবো না, জিহাদিদেরও যে একটা সম্পর্ক ছিল বা ছিল না তার গ্যারান্টি কিন্তু নেই। এবার দেখুন কে কি বলছেন, বাংলাদেশের মুসলিমরা কে কি বলছেন দেখুন। তাদের মৌলবী বলতে পারেন, তাদের বাংলাদেশের নেতা বলতে পারেন, সেটা বাংলাদেশ জানে কে কি ব্যাপার। কিন্তু বাংলাদেশ কেন পশ্চিমবঙ্গ নিয়ে এত মাথা ঘামাচ্ছে তা কিন্তু আমার অন্তত বোধগম্য হচ্ছে না। যদিও সূত্র বলেছে, সূত্র খবরের ক্লিপিংসগুলো পাঠিয়ে আমাদের বাংলাদেশ থেকে বলেছে যে ভয়ঙ্কর এক খেলা খেলেছিল বাংলাদেশ। তৃণমূল থাক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাদের সুবিধা। এই সুবিধাটা কেন, কিসের কারণে, সেই কথা কিন্তু খুব বেশি করে বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস থাকলে হয়তো তাদের কিছু লাভ ছিল। তাহলে কি ফান্ডিংয়ের একটা ফান্ড তাদের কাছে যেত, সেটাই তাদের লাভ ছিল? মনে করে দেখুন সেই 70-71 সালের কথা থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, তারপর এলেন জ্যোতি বসু, তারপর এলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর বিগত আরও আগের বছরের আগেরকার যে মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের জমানাতেও কোনো মুখ্যমন্ত্রীর সমর্থনে বাংলাদেশ সোচ্চার হচ্ছে তা কিন্তু দেখা যায়নি। তাহলে রহস্য একটা কিছু রয়েছে, রহস্য উন্মোচন করা দরকার বলছেন বঙ্গবাসী। এগুলো কিন্তু আমার কথা নয়, বঙ্গের একটা অধিকাংশ অংশ এই অভিযোগ কিন্তু এখন তুলেছেন। এখন বিজেপি কি করে সেটা তাদের ব্যাপার, কিভাবে অনুসন্ধান করবে বা পুলিশ কি করবে বা এসটিএফ কি করবে বা সিআইডি কি করবে, পুলিশ কি করবে, কিন্তু একটা উন্মোচন হওয়া দরকার রয়েছে। দেখুন ওনারা মানে বাংলাদেশের সেই মুসলিমরা কি ভাষায়, কি কদর্য ভাষায় তারা বিক্ষোভ মিছিল করছে। তারা বেশি বাড়াবাড়ি করলে, বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি
প্রমাণ করে দেব মুসলমান মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সপ্তাহের ভিতরে ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। মুসলমানের বাচ্চা উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবী করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হব কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হব দিল্লির দিকে। দিল্লিতে ইনশাল্লাহ কুতুব মিনারে যে লাল কেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। ভারতকে স্বাধীন করেছে মুসলমানরা এবং ভারতকে সভ্য বানিয়েছে। শুভেন্দ্র অধিকারী গরুর গোস্ত খেয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম বিজেপি জয়লাভ করার পরে মানুষরূপী একজন অমানুষ এই শুভেন্দ্র অধিকারী, তিনি আগে উস্কানিমূলক কথা বলেছে, নির্বাচনের পর বলেছে কোন মুসলমান নাকি তাকে ভোট দেয়নি এবং ওই এলাকা মুসলমান শূন্য করবে। আমি ওই শুভেন্দ্র অধিকারীকে বলতে চাই, আপনাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 92,000 মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে প্রায় 63,000 শহীদ হয়েছিল মুসলমান। কিন্তু তার যে বক্তব্য তাকে অত হালকা ভাবে নেবেন না দয়া করে। আগামী দিনে আমাদের সামনে বিপদ অনেক অনেক বড়। বাইরে যে হিন্দুত্ববাদ তাকে এত উপেক্ষা করেন না, যদি হালকা ভাবে নেন আমরা সকলেই সমবে। পশ্চিম বাংলা নির্যাতিত নিপীড়িত মুসলমানের আর্তনাদে দুই বাংলায় যখন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, আমাদেরকে আশাহত করেছে সরকারের নীরবতা আর বিরোধী দলের নিষ্পৃহাকে। সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সেজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যেই বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের নিরাপত্তা নয়, আজকে সকালে যখন এই বিভৎস ভিডিও আমি দেখেছি কুমিল্লার মুরাদনগরে, আমি আমার সাথে সাথে বন্ধুবর গোপাল সান্যাল, রামদাস গরমি সহ আমি অনেককে ফোন করে নিয়েছি এবং বলেছি আজকের এই প্রতিবাদ সভায় মুরাদনগরটি যেন সংযুক্ত থাকে, কারণ এই বাংলাদেশ আজকে ধর্মান্ধের বিচরণ। তাহলে আপনারা শুনলেন কি ভাষায় ওরা কথা বলছে। পাশাপাশি কিন্তু দেখেই গেলাম বাংলাদেশের হিন্দুরা কি পরিস্থিতিতে রয়েছে। ওরা আবার উস্কানি দিচ্ছে এই পশ্চিমবঙ্গকে, উস্কানি দিচ্ছে এই ভারতকে। চিন্তা করে দেখুন, 2 বা 3টে রাজ্য মিলিয়ে, আমাদের 2 বা 3টে রাজ্য মিলিয়ে যা গড় আয়তন, সেই আয়তন হবে বাংলাদেশের। তাদের আস্পর্ধা, তাদের সাহস আপনাদেরকে দেখালাম। এবার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। যাও বাংলাদেশ। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের
জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा करेगा करेगा। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। ডিপোর্ট का টাইম তো आ गया। আগামী দিনে এই সরকারের উপরে আঙুল তুলে কথা বলার লোক থাকবে না, আঙুল তুলে কথা বলার লোক থাকবে না। সরকারকে অশেষ ধন্যবাদ। আমরা চাইছি এইরকম সরকার বাংলার মাটিতে আসুক, এইরকম সরকার বাংলার মাটিতে থাকুক। আর শুভবুদ্ধি চেতনা সম্পন্ন উপরে মানুষ আজকে যেভাবে এক এক করে সাজেশন শুরু করে দিয়েছেন, ধর্মীয় কোন এতে যিনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এগুলো বন্ধ থাকবে। আরে হ্যাঁ, আমি আলেম বলে বলছি না, এখানে এক শ্রেণীর মানুষের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। বলবেন কেন সনাতনী হিন্দু ভাইদের পুরোহিত ভাতা পেয়েছেন, মুসলমানরা যে আপনার আলেম মুয়াজ্জিন ভাতা পেয়েছেন, তাহলে আদিবাসী হিন্দু ভাইরা কি করেছেন? আদিবাসী হিন্দু ভাইরা তো কিছু পায়নি। হিন্দু ভাইরা আদিবাসী ভাইরা তো কিছু পায়নি, তাদের তো কোনো ভাতা ছিল না। এখানে তো খ্রিস্টানদের ভাতা ছিল না, গির্জাই ভাতা ছিল না, এখানে তো বৌদ্ধ ধর্মের তাদের ভাতা ছিল না, এখানে তো আরো অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তাদের ভাতা ছিল না, শুধু দুটো সম্প্রদায়ের ভাতা ছিল। ভাতা থাকলে সব ধর্মের ভাতা থাকবে, সাঁওতালদের ভাতা থাকবে, বৌদ্ধদের ভাতা থাকবে, খ্রিস্টানদের ভাতা থাকবে। জি, এখানে সবারই সমন্বয়ে ভারতবর্ষ। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পথে বসানোর মেন যারা নাম হচ্ছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস। আজকে মুসলমানদের যা দুরবস্থা, আতঙ্কে আছে, হ্যান আছে, তান আছে, কি কুরবানি করতে পারবো কি পারবো না, নামাজ হবে কি হবে না, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য। একবার বিজেপিকে বাংলায় এনে দাও, কিছু কিছু মুসলমান নাই খুটখাট খুটখাট করছে তো বাবার নাম ভুলে যাবে। সেই জন্য কি বাংলাদেশের এই সূত্র ধরেই কলকাতার পার্ক সার্কাস এলাকায় কিছু মুসলিম বিদ্রোহ করেছিল। বিদ্রোহটা কিরকম? নামাজ পড়তে দিতে হবে। পুলিশের লাঠিচার্জ হলো, মুসলিমরা পিছু হটল। নামাজ হলো কোথায়? ব্রিগেডে। महानगर कोलकाता के 7 पॉइंट इलाके का मामला है। अब देख सकते हैं किस प्रकार। अरे बस चले जाओ ना, चले जाओ ना, चले जाओ। পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। ভুল সময় জন্মেছে তো সেজন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে, কিন্তু ভুলে যাবো না সরকারটা পাল্টে গেছে। যে যত বড় হোক হনু, কাউকে ছাড়াবে না। তো খোদা মেহরবান, তো গাধা পাহলবান, অনেক গাধা পাহলবান হয়েছিল, সব গাধাকে ঢোকানো হবে এখন। বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, সে অনুগামী হোক, প্রতিগামী হোক, যে হোক, ভুলে যায় জানো বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে না হাতে দিতে হবে। বন্ধ হয়ে গেছে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও?
বড় বড় বালির গাড়ি গ্রামে ঢুকে যেত, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এমএলএরাও কালকে বলছিলেন যে সব বন্ধ হয়ে গেছে, আর পার্মানেন্টলি বন্ধ হবে। যেখানে সেখানে একটা গেট লাগিয়ে দিয়ে রাস্তায় গুন্ডা ট্যাক্স না হতো, গাড়িতে সমস্ত মানুষের কাছ থেকে সব উঠে গেছে। বাকি যেখানে যা আছে আপনারাও বলুন, আমাদের এমএলএ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যা আছে খবর দিন, সেখানকার ডিএম এর সঙ্গে তাদের মিটিং করানো হবে। সমস্ত কমপ্লেন জনতাকেও বলছি, আপনারা আপনাদের কমপ্লেন আমাদের এমএলএ এর মাধ্যমে জানান, মেল করুন, মাননীয় সিএম এর দপ্তরে মেল করুন, সবকিছু সমাধান। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য যারা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। তৃণমূল জমানার কিছু ক্লিপিংস, কিরকম ত্রাসের রাজত্ব ছিল, কেন ত্রাসের রাজত্ব ছিল, তার কিছু কি বাংলাদেশের সঙ্গে যোগাযোগটা তৈরি রাখার জন্যে প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে ইতিমধ্যেই। প্রশ্নের জবাব তৃণমূলের আর দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ লুটপাট চলেছে এই রাজ্যে। বালি চুরি, কয়লা চুরি, কাঠ চুরি, গাছ চুরি, কিছু বাকি নেই। বালি চুরি করতে করতে নদীর নাব্যতা শেষ হয়ে গেছে, জল ধারণের ক্ষমতা নেই। সেসব তো রয়েছে, তাহলে লুটের একটা অংশ বাংলাদেশে যেত, এটা হতেও পারে নাও হতে পারে। তবে সূত্র যে খবর দিয়েছে তা কিন্তু মারাত্মক, এতে করে সন্দেহের অবকাশ নেই। এবার তৃণমূল দলের রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলা হতো, বীরভূমের সেই অনুব্রত মণ্ডলকে। তার একটা গোপন ভিডিও আপনাদের দেখাচ্ছি। দলের উদ্দেশ্যে তার কার্যালয়ে বসে তিনি কি বলছেন। চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, গাড় ছাড়ো, হ্যাঁ কি না, হ্যাঁ ওই ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দেন। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিত ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে দেয়। আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো, ওকে কন্ট্রোল করতে পারবি না, কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে, পারবি অ্যারেস্ট কন্ট্রোল করতে না? ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, গাড় ছাড়ো, হ্যাঁ কি না, হ্যাঁ কি বলবি।
করে দিয়ে যাচ্ছে। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। দেখি দাদা ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। বেলভিউতে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, সেই জন্য ওটা বলেছে। কোনো অ্যান্টিবায়োটিক দিতে গেলে একটা তোমাকে অ্যান্টাসিড খেতে হয়। চোখের সমস্যা আছে, চোখে ইমিডিয়েট দেখাতে হবে। শুধু বুকে নয়, বুকের চারিপাশে, চোখের এখানে, সারা শরীরে, কাঁধে থেকে শুরু করে চারিদিকে। এটা ডক্টর রিপোর্ট আমাকে চাই। সেভেনের বইতে আকাশকে আসমান, জলকে পানি, বাবাকে আব্বা, কাকিমাকে চাচি, এই আরবি সংস্কৃতি থেকে বাংলাকে বাঁচানোর জন্য ক্ষুদিরাম বসুর আত্মকথা 3 লাইনে থাকে, মাতঙ্গিনী হাজরার কথা থাকে না। সেখানে পার্থ চ্যাটার্জির সিঙ্গুরের আন্দোলনের কথা আমাদের বাচ্চাদের পড়াতে হয়। আমরা এখানে উপবিষ্ট হয়েছি, স্কুলের ইউনিফর্ম, স্কুলের ব্যাগ, বাচ্চার জুতো থেকে এই চোর তৃণমূল টাকা খাচ্ছে, মিড ডে মিলের চাল চুরি করছে, এটা আটকানোর পঞ্চায়েতের নিচের ধারের কথা ছিল না। আমি পরিষ্কার বলেছি যে আমাদের ভাগ না হয় এই ব্যাপার, গরিব মানুষ ধান ভরে খায়। আমি যেটা বলেছি আমরা তুই যেটা হিসাবে বলতে পারি, বুঝতে পারছি না। কেউ যে টাকা নিয়ে পেদিন যায় না, তাও বলে দিচ্ছি লিখি যায়। আমি তো একা শেষ কথা নয়। যেখানে বিজেপি নিয়ে আছে করে দে, মিছিল আরম্ভ করে দে। যেদিকে খুঁটির পর সেদিকে চারিদিকে মানুষের কি দরকার, খাওয়া মানুষের কি দরকার। তো মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো 2-1 সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। পার্টির ছেলেরা, নাম বলতে হবে এখন, তৃণমূল পার্টির ছেলে কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো, টোটো, বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ প্রশাসক, তিনি এর মধ্যেই দৃষ্টান্তমূলক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে আমরা দল হিসেবে আমরা শুধু স্বাগত জানাইনি, সমাজের সর্বস্তরের মানুষ স্বাগত জানাচ্ছে।
এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের একটা বিশেষ অংশ, যাদের আমরা কট্টর মৌলবাদী শক্তি বলি, তাদের আস্ফালন বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা ঐক্যের ব্যাপার আছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার আছে, সেই জায়গায় একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এই বিশেষ এপিসোডে আমরা সেটা লক্ষ্য করছি। বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা বিরাট অংশের চিরবিরানি রয়েছে যে পশ্চিমবঙ্গের এই পালাবদলের বিষয়টা, কিন্তু পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাতে যে সাড়া দেয়নি সেটা কিন্তু এই ভোটের ফলাফলে জানা গেছে। কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং বিশেষ কোনো সম্প্রদায়ের ভোট যে এক জায়গায় পড়েছে সেটাও নয়, এক কাট্টা ভোট পড়েছে সেটাও নয়, এবং মানুষ খুব নির্বিঘ্নে ভোট দিয়েছেন। অতএব জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিয়েছে। ভোটের ফল তা প্রমাণ দেখিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্যের মধ্যে যে একটা ষড়যন্ত্র ছিল সেই জায়গায় মনে হয় ঝাড়ু মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জনতা জনার্দন তার বাস্তব চিত্র ভোটের নিট ফলে দেখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশের এতে লাভ কি হলো? এখানে উভয় সম্প্রদায় যদি পাশাপাশি আছে তাতে তাদের কি লাভ? এই লাভ ক্ষতির অঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি আছে যে আমরা হিন্দু মুসলিম বছরের পর বছর ধরে একসঙ্গে আছি, আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা সব কিছু আমরা মিলে মিশে একসঙ্গে আছি। কিন্তু ভারতের একটা অঙ্গরাজ্যের ভোটে এত মাতব্বরি বাংলাদেশের কিসের স্বার্থ? প্রশ্ন কিন্তু সেটাই উঠেছে। জনগণ তার বিচার করবে। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে মানুষের যে বসবাস এবং যে সম্প্রীতির মনোভাবাপন্ন মানুষ এবং তাদের যে পরম্পরা সেটা কিন্তু বাস্তবে একই থাকে। হ্যাঁ, করে জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে